তাদের ভালোবাসা এখন পরিণতির দিকে এগোতে শুরু করেছে। আরে না না বাবু, আসলে এত কাজের চাপ ছিল যে আমাকে কখনো এখানে তো কখনো ওখানে দৌড়ে বেড়াতে হচ্ছে। কোন রকমে নীল একটা অজুহাত খাড়া করলো। এত কাজের চাপ যে কালকে রাত্রে তুমি বাড়ি ফিরতে পারলে না? আদ্রিতা জিজ্ঞেস করলো। তুমি তো আমাকে বলেছিলে যে আমার পারফরমেন্সটাই ম্যাটার করবে, তাই না? সেই কারণেই তো। নিজের কথা শেষ হওয়ার আগে আদ্রিতা তাকে থামিয়ে দিয়ে চেঁচিয়ে উঠে বলল, নিখুঁজি করেছে তোমার পারফরমেন্সে, কিছু চাই না আমার। এই কথা শুনতেই নীলের মুখের হাসি আরো চওড়া হয়ে উঠল। আদ্রিতা এখন তাকে পুরোপুরি ভালোবাসতে শুরু করেছিল, আর তাদের দুজনকে হয়তো এখন আর কেউ আলাদা করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি আসছি। এখন আমাকে একটা জরুরি কাজে যেতে হবে, সাবধানে থেকো। এই কথা বলার পর নীল ফোন কেটে দিল। গত কয়েকদিনে শহরের শেয়ার মার্কেট যা উঠাপড়া করেছে তাতে মিত্র পরিবারের কোনো বিশেষ ক্ষতি হয়নি। যেই নীল মিত্র অ্যান্টিক এম্পোরিয়ামে পৌঁছালো, সাথে সাথে দুজন লোক তাকে 3 তলায় নিয়ে গেল। নীল, এতক্ষণে তোমার আসার সময় হলো? তুমি জানো কতক্ষণ ধরে তোমার অপেক্ষা করছি? নিজের হাতের বই দুটো টেবিলের উপর রেখে নীলের সামনে দাঁড়িয়ে বেশ অভিমানের স্বরে বলল শালিনী। আসলে আমি বুঝতে পারিনি যে কাল রাত থেকে এখনো পর্যন্ত তুমি আমার জন্য এখানে বসে অপেক্ষা করছো। নীল মস্করা করে বলল। ওর ব্যবহার দেখে শালিনীরও বেশ ভালো লাগলো। এগুলো কি সেই বই যেটার ব্যাপারে তুমি কাল রাতে আমাকে ফোনে বলছিলে? জিজ্ঞেস করতে করতে নীল টেবিলের দিকে এগিয়ে গেল। হ্যাঁ, আমি কালকে রাতে বাবার স্টোর রুমে খুঁজে পেয়েছি। আমি জানি না এগুলো তোমার কতটা কাজে লাগবে, কিন্তু এই বইগুলোতে পুরনো ওষুধ সম্পর্কে সবকিছু লেখা আছে, কিন্তু সংস্কৃততে। আমি তো কিছুই বুঝতে পারছি না, দেখো হয়তো তুমি বুঝতে পারবে। কথাগুলো বলার পর শালিনী জিজ্ঞেস করলো, কিন্তু এখন কি তুমি জড়িবুটির ব্যাপারে রিসার্চ করতে চাও? না না, কোনো রিসার্চ না, এমনি হঠাৎ জানতে ইচ্ছা হলো, ক্যাজুয়াল ভাবে নীল বলল। এই কথা শোনার পর শালিনী আর কিছু জিজ্ঞেস করলো না। কিন্তু এতদিন পর দেখা হলো তাদের, অথচ নীল বইতে মুখ ডুবিয়ে বসে রয়েছে। শালিনী দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরে বলল, আগের দিন বাবা যা কিছু বলেছে তুমি প্লিজ কিছু মনে করো না। হঠাৎ করে তোমায় ওভাবে দেখে ফেলেছিল তো, তাই হয়তো একটু বেশিই বলে ফেলেছে। আসলে খুব অবাক হয়ে গেছিল তো, এছাড়া আর কিছুই না। এই কথা বলার পর শালিনী মাথা নিচু করে ফেলল। তার মাথায় আগের দিনের সেই দৃশ্য ফিরে ফিরে আসতে লাগলো, আর সেই সব ভাবতে ভাবতে সে খুবই অপ্রস্তুত হয়ে পড়ল। তার মনে হতে শুরু করলো সেই দিন তাদের মধ্যে যা কিছু হয়েছে সেটা হয়তো ঠিক হয়নি। সেদিন তাদেরকে তার বাবার বদলে যদি অন্য কেউ দেখতো, সেও ভুল ভাবতো। কোনো ব্যাপার না, ভুল বোঝাবুঝি তো হতেই থাকে। নীল বিষয়টাকে খুব একটা পাত্তা দিল না। তারপর নীল বইগুলোকে টেবিলের উপর রেখে উঠে দাঁড়ালো। একটু ইতস্তত করে জিজ্ঞেস করলো, আগের দিন আমি ওখান থেকে চলে যাবার পর তোমার বাবা তোমাকে আর কিছু বলেনি তো? হঠাৎ করে শালিনী খুব লজ্জা পেয়ে গেল, বিশেষ করে যখন মনে পড়লো আগের দিন তার বাবা নীল আর আদ্রিতার ডিভোর্স করানোর কথা বলছিল, আর এটাও বলছিল যে নীলকে মিত্র পরিবারের জামাই বানাবে। এইসব ভেবে শালিনীর হার্টবিট ঘোড়ার থেকেও বেশি জোরে দৌড়াতে শুরু করেছিল। না তো, আর কিছু বলেনি। হঠাৎই শালিনী অনুভব করলো যে তার কান বেশ গরম হয়ে উঠেছে। আমি বাবাকে সবকিছু ভালো করে বুঝিয়ে বলেছি, তারপরে বাবা আর আমাকে কিছু জিজ্ঞেস করেনি। আমি তো সবকিছুই বলে দিয়েছি। শালিনী ভালো করে কথাও বলতে পারছিল না। কথা বলতে বলতে সে বারবার মাটির দিকে তাকাচ্ছিল। সত্যিটা কেন জানি লুকিয়ে গেল শালিনী। ও নিজেও ঠিক বুঝে উঠতে পারছিল না যে নীলের কথার উত্তর এইভাবে কেন দিচ্ছে সে। তাহলে শালিনী কি নীলকে পছন্দ করতে শুরু করলো নাকি না? এর সঠিক উত্তর ওর নিজের মনের কাছেও ছিল না। ঠিক আছে, আমাকে সাহায্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ। নীল বই দুটো তুলে নিয়ে সেখান থেকে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। হঠাৎ শালিনী বলে উঠলো, 1 মিনিট, আমি কি তোমাকে নিচে পর্যন্ত ছেড়ে দিয়ে আসবো? এই কথা শুনতেই নীল বেশ অবাক হয়ে শালিনীর দিকে তাকিয়ে রইল। এবার কি আমার দিকে এভাবেই তাকিয়ে থাকবে নাকি বেরোবে? চলো। নিজের লজ্জায় রাঙা মুখটা শালিনী মাথা নিচু করে কোন রকমে নীলের কাছ থেকে লুকালো। তারপর নীলের সাথে নিচে চলে গেল। যখন শালিনী আর নীল মেইন হলে পৌঁছলো, তখন সেখানে উপস্থিত কয়েকজন এমপ্লয়ি ওদের দিকে হাঁ করে তাকিয়ে রইল। শালিনীর ভাবভঙ্গি যেন বদলে গিয়েছিল, তবে নীল সেটা লক্ষ্য করলো না।